আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা কথা বলতে চাই ব্যথা নিয়ে। জীবদ্দশায় ব্যথায় ভোগেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। সেটা যে ধরনের ব্যথাই হোক না কেন। কোমর ব্যথা ধরুন বা কাঁধের ব্যথা ধরুন, হাঁটুর ব্যথা ধরুন বা নেক পেইন বলি। যেকোনো ব্যথা বেদনা থাকবেই। এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু এই ব্যথা হলে কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন? কোন চিকিৎসকের কাছে যাবেন? আসলেই কি যাওয়ার প্রয়োজন রয়েছে? এই সব বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। আর এ বিষয়ে কথা বলার জন্য আমার সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক, বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন, ল্যাবএইড স্পেশালিটি হসপিটালের আর্থ্রোপ্লাস্টি সেন্টারের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন স্যার। আমি স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার কেমন সালাম। আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আ স্যার আপনি একটি কথা সবসময় বলে থাকেন যে, ব্যথা থাকবে না মরার পরে। অর্থাৎ সবসময় ব্যথা থাকবে। তো ব্যথার পেশেন্টরা আসলে যারা আসে আপনার কাছে, তাদের বেশিরভাগ রোগীদের মানে বলার ধরণটা কেমন থাকে? যে ব্যথা নিয়ে তারা কি জানতে চায় স্যার বিষয়গুলো একটু যদি বলতেন? আসলে এটি খুব কষ্টদায়ক। হুম, মানে সবার ধারণা হলো আমার শরীরে কেন ব্যথা হবে? জি, এটার তো কোনো উত্তর দেওয়া যাবে না। না, এখন আমি শোয়ার মধ্যে একটু বালিশটা উল্টো করে শুইলাম। কোনোভাবে ঘাড়টা একটু পড়ে গেল। হ্যাঁ, আমার নেকে ব্যথা হবে। অবশ্যই। আমার মাসলগুলো টাইট হয়ে শোয়ার মধ্যে মানে ও হুম, ছিল। খিঁচুনি হয়ে গেছে। হুম, এখন এটা আ কেন ব্যথা হলো? তারপরে একজন হয়তো জিমে গেছে। হুম, যে একটু ১ম দিকে তো একটু ব্যথা আস্তে, আস্তে অ্যাডজাস্ট করতে হয়। সে হয়তো বলতেছে, "হ্যাঁ, আপনি জিমে যেতে বলেন।" তো আমি জিমে যাতে আমার এই ব্যথা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, মানে হাতের এখানে ব্যথা করতেছে। হ্যাঁ, তো এই যে এই মানে ছোটখাটো জিনিসগুলো তারপরে হয়তো নামাজ পড়ছে। হুম, নামাজ পড়ার পরে আমি তো তারাবির নামাজ পড়লাম। পড়ে আমার এত ব্যথা আমি আর পারি না। এখন এই যে জিনিস ব্যথাগুলো এই যে এইভাবে ব্যথাগুলোকে এমনভাবে উপস্থাপিত করে আমাদের মানুষরা যেগুলো খুব ভয়ংকর লাগে। হুম, মনে হয় না জানি কি একটা মারাত্মক কিছু হয়ে গেল। এতে একেবারে। সবচেয়ে সমস্যাটা হচ্ছে ডাক্তাররা প্রায় মানে যারা স্বাস্থ্যসেবা কর্মীরা হুম, তারা খুবই বিপদগ্রস্তর মধ্যে হয়ে পড়ে। এই কারণে যে তারা ভয় পেয়ে যায়। মনে করে ওরে বাপরে বাপ! এত ব্যথা এবং এই ব্যথাতে নিশ্চয়ই না জানি কি হচ্ছে। হুম, তখন নানান রকম পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। হুম, তার ভেতরে এমআরআই একটা হলো হুম, বড় পরীক্ষা। তারপরে অন্যান্য টেস্ট তো সবগুলোই হচ্ছে। হুম, এইখান থেকে আবার এমআরআই ওয়ালারা হুম, এমন রিপোর্ট দিচ্ছে হুম, যেখানে যেটা দেখে হুম। মানে রীতিমতো কলিজা কাঁপা মানে শুরু হিম হবে, হওয়া শুরু হয়ে যায়। হিম হয়ে শুরু হবে। পুরো কি? হুম, আমি তো ব্যথার কথা বললাম এখন আমার মানে হাড্ডি ক্ষয় হয়ে গেছে, হাড্ডি ফাঁক হয়ে গেছে। তারপরে হলো যে জেলি বেরিয়ে গেছে। আমার ওখানে হাঁটুর মধ্যে সাপোজ একটু আমি জোরে, জোরে হাঁটলাম বা উঠবোস করলাম। তো আমার হাঁটুর ব্যথা হতেই পারে। হতেই পারে। কিংবা একটু স্লিপ করলাম, পড়লাম। এমআরআই করলেই বলে দিচ্ছে যে আপনার এসিএল ইনজুরি, পিসিএল ইনজুরি, লিগামেন্টাল ইনজুরি এইটা শুনে আমার রোগীরা তারা এমনভাবে সাধারণ মানুষটা, ভালো মানুষটা হুম, তাকে একটা বিপদগ্রস্তের মধ্যে বিপদাপন্ন হচ্ছে। হচ্ছে কি তাতে? হুম, এখন আমার কাছে আসতেছে, আমি তাকে আবার এসব টেস্ট দিলাম। যখন এমআরআই রিপোর্ট এইভাবে বলল, এখন ওরা মানে ওই লোককে আমি বললাম যে, "আপনাকে তো অপারেশন করতে হবে।" এই মানুষটি ভয় পেয়ে গেল। তারপরে অপারেশন লাগুক বা না লাগুক, এই যে একটা আতঙ্কর সৃষ্টি হলো। হুম, সামান্য একটু স্টেপ মিস করছে। একটা সিঁড়ি দিয়ে নামতে হুম, একটা সিঁড়ি মিস হতেই পারে। হতে পারে। একটু স্লিপ খেয়ে ঘুরে পড়তেই পারে। হুম, বাইক থেকে বা মোটরসাইকেল থেকে একটু ব্যথা হতেই পারে। হুম, ফুটবল খেলতে যেয়ে তখন একটা বড় রকমের ব্যথা ইনজুরি হয়। তখন চার্জ করে। তো জি। আমি প্রায় গল্প করি যে পেলেরা যে খেলতো তখন তো এমআরআই ছিল না। না। ইভেন ম্যারাডোনা যখন খেলছে তখনও এমআরআই ওইভাবে আসেনি। মানে না। পপুলারিটি হয়নি। কেবল হুম, বাজারে আসা শুরু হয়েছে। হ্যাঁ। তো ওদের তো মনে হয় নিয়তেই ছিঁড়ে যেত। হুম। হ্যাঁ? এই যে এসিএল, আ পিসিএল, সব ছিঁড়ে যেত। লিগামেন্ট সব। এইজন্যই বলি যে এই ব্যথাকে যতটুকু সংযমের মধ্যে বলা যায়, হয় কি এতে সবচেয়ে বেশি হয়, আমি যে ওষুধ দিলাম ভালো তো হলাম না। হুম, তখন আবার শুরু হচ্ছে ব্যথার জন্য আমি ওষুধ দিচ্ছি এবার স্টেরয়েড। হুম, কারণ এগুলো অনেক ধরনের নাম আছে। স্টেরয়েডের যদি আমাদের দেশে ৩০০ ওষুধের কোম্পানি থাকে, ৩০০ই স্টেরয়েড বের করে। করতেছে এই কারণে যে এই ওষুধটা বিভিন্ন নামে বাজারে ছাড়া হচ্ছে জেফ্লাকট এটা সেটা। এবং মানে এই ঔষধ বিক্রি করার জন্য আর চিকিৎসকদের কাছে খুব বেশি মানুষের না, ওদেরকে না কমপ্লেইন কোম্পানিরা করা লাগে না। বলতেই হয় না।
হ্যাঁ, এমনি লেখে। এমনি লিখে, কারণ ওরা দেখলেই স্লিপ, ও এটা রুগীরা যখন বলছে আমার তো খুব ব্যথা করতেছে, ভালো হয় না, হ্যাঁ, এবার ওইটা দেওয়া শুরু হলো। আচ্ছা। এইটা যখন খাওয়া শুরু হলো, ওটা আমি বলি ওটা মাদকের মতো। হ্যাঁ, মাদক যেমন খেলে ভালো লাগে, হুম। সিগারেট খেলে যেমন ভালো লাগে, মদ খেলে যেমন ভালো লাগে, ওটা ভালো লাগবে। মানে ব্যথা কমে সারা যাবে ইনস্ট্যান্ট। সারা শরীরটাকে একটু মনে হচ্ছে যেন কি শান্তি, কি প্রশান্তি। কিন্তু এটা যে মারাত্মক ক্ষতি করতেছে, এটা কেউ বুঝছে এইটা না। তো বুঝতে পারতেছে না। যখন বুঝতেছে তখন মানে ইতিমধ্যেই অবস্থা খারাপ। হুম। এই একটা সিম্পল সাধারণ ব্যথা কোথায় টেনে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ওরা আমাদের যেটা সমস্যা। সাধারণ ছিল সেটা এখন অসাধারণ থেকে অসাধারণ অসাধারণ হয়ে করে গেছে। ফেললো। এবং এর পরিক্রমা, এর পথ পরিক্রমায় যেসব তার যে মানসিক একটা যে দুরবস্থা হচ্ছে, এই যে দুশ্চিন্তা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা টাকা পয়সা তো যাচ্ছে, তারপরে এইভাবে মানসিক অস্থিরতা। অস্থিরতায় ভুগতেছে। হুম। এইটাই সবচেয়ে বেশি জি স্যার। ক্ষতিকারক আমাদের হচ্ছে। জি স্যার। আহ, স্যার, আমার ধরুন একজন মানুষ ব্যথা পেয়েছে, হুম। সে খেলতে গিয়ে হোক বা এমনি ঘুম থেকে উঠে দেখলো যে তার আহ হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা বা কাঁধে ব্যথা, সে ব্যথা পেয়েছে, যে কোনো ভাবে তার ব্যথা হতেই পারে শরীরে। হতেই পারে। সেই মানুষটার প্রথম দিকে আসলে কি করা উচিত? ঘুম থেকে উঠে যে প্রধানত ব্যথাটা হয় সেটা হলো আমাদের পায়ের পায়ের গোড়াল। গোড়ালিতে, হুম। মানে তলায় তলায় এই জায়গাটাতে। হ্যাঁ। এটাকে আমরা বলি প্লান্টার ফেসিয়াইটিস। জি। এটি হয় তখন যখন সারা রাত ধরে নড়ে না, হুম। তখন এরা একটু চুপচাপ বসে থাকে, নড়াচড়া হচ্ছে না। সকালবেলা উঠে যা তো সে বিছানা থেকে নেমে পা দিচ্ছে, এবার ব্যথা শুরু ব্যথা হলো। শুরু হয়ে গেল। তখন আর পা দিতে পারে না। তারপর একটু নাড়াচাড়া করলো বা ১, ২, ৩ মানে একটু তো হাঁটতেই হবে, হয়তো হুম। বাথরুম লাগছে, বাথরুমে যেতে হবে, দাঁত ব্রাশ করতে হবে, হুম। নাস্তা করতে হবে, অফিস করতে হবে, বাচ্চাকে স্কুলে নিতে হবে, কত ধরনের কাজ আছে। হুম। সুতরাং একটু হাঁটলেই আবার অ্যাডজাস্ট করে গেল। এটিকে বলা হয় প্লান্টার ফেসিয়াইটিস। এই কথাটা একটু বুঝাই দিলেই কিন্তু হয়ে হ্যাঁ, যায় এবং যে এটা যদি এটা। বারবার হতে থাকে তখন কি চিকিৎসকের কাছে যাওয়ার দরকার আছে? তখন হয়তো বললাম যে এটা কিন্তু রাতারাতি যাবে না। আচ্ছা। একটু মাংসপেশি, যেহেতু প্লান্টার ফেসিয়াইটিস মানে ছোট ছোট শর্ট মাসেল গুলো হুম। আমাদের ফুটের, ওরা ওখান থেকে অরিজিন করে। আমাদের একটা বোন আছে ক্যালকেনিয়াম নাম, হুম। এই ক্যালকেনিয়াস থেকে ওরা উৎপত্তি হয়। শর্ট মাসেল, ওরা ওখান থেকে ওঠে, পাশে আবার লাগতেছে যে। হুম। তো ওরা তখন মানে যে কোনো কারণে ইরিটেটেড হয়ে থাকে, হুম। খুব ত্যক্ত বিরক্ত হয়ে আছে। হুম। তো ওদেরকে যদি একটু গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে নাড়াতে পারলে, কিংবা একটু এক্সারসাইজ করলে, একটু ওজনটা কম রাখলে, হ্যাঁ, নরম জুতো পরলে, যেটা আমি বলি যে আমরা তো এগুলো পাইনি। এই যে ব্যথার কথাই বললাম, আমরা তো মাইল কি মাইল হেঁটে তখন স্কুলে তো আসছি। ব্যথা ছিল না। ব্যথা ছিল না। ব্যথা হলেও কেউ পাত্তাই তো না। লাঙ্গল বাওয়া, তারপরে যে কোদাল কুড়াল, হুম। এই ধরনের যে হেভি কাজ তো আমিও করেছি। হুম। তো তখন তখন মনে তো হয়নি, তখন কিন্তু কিন্তু ব্যথা তখন হলে এগুলো স্যার একটা কাজ করতো যে তারা এই একটু গরম সেক দিত। বরং সেটা তো একটা কম, মানে ওগুলো চিকিৎসা আসলে ওইভাবেই হতো। ওইরকম কোনো ওষুধও ছিল না, ওষুধও ছিল না, ওরকম দোকানে চিকিৎসকও গিয়ে যে ছিল না। বলবে যে আমার ব্যথা হচ্ছে ওষুধ দাও, না, তখন এই তো দোকানই দোকান, ছিল না। কটা দোকান, দোকান অনেক দোকান দোকান ছিল। ছিল। আচ্ছা। হুম। স্যার, প্লান্টার ফ্যাসিয়ালিটিস এর কথা শুনলাম। আহ, নেকে ব্যথা অনেকেই আছে যে রাতে ঘুমিয়ে আছে, হঠাৎ করে সকালবেলা উঠে দেখলো তার ঘাড়টা নাড়াতে পারছে না, হুম। সে হুম। ঘুরে মানে ঘাড় ঘোরাতে গেলে পুরোটা বডি ঘুরে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই ক্ষেত্রে তার করণীয় কি? এটা আসলে এখানে আমাদের নেকে, হুম। আমাদের এটা তো ঘাড় বলে না, হুম। আমাদের নেক বা ঘাড়ের মধ্যে 22টা সব মাসেল আছে। এই মাংসপেশি 22টা, এদের কাজ হলো সামনের দিকে নেওয়া, সোজা নেওয়া, পেছন দিকে নেওয়া, এই বাম দিকে ঘোরানো, কিংবা ডান দিকে ঘোরানো, আবার কাত করা। এই কিন্তু এরা কারা করছে? এই মাংসপেশিগুলো করছে। এখন বারবার বলি আমি যে হাড়ের কাজ কিন্তু নাই। না। পেশি ভালো রাখো, তোমার হাড় ভালো থাকবে। এখন রাত্রেবেলায় যেটি প্রায় হয়, আমারও হয়, মানে কোনোভাবেই বালিশটা সরে গেছে, তখন ঘাটটা একটা অকওয়ার্ড পজিশন বলা হয়, সেই পজিশনে ঘাটটা থাকলো, থাকার জন্য আমাদের এই ব্যথাটা শুরু হলো, স্পাজম হয়ে গেল, হুম। খিঁচুনি দিয়ে লোকে রাখছে। সকালবেলা উঠে মানে ঘাটটা খুব ব্যথা করতেছে, আমি ঘাড় ঘোরাতে পারছি না। কিংবা বাচ্চারা স্কুল থেকে এসে ব্যাগটা ফেলে দিয়ে সোফার মধ্যে উল্টো পাল্টা শুয়ে পড়লো, ওই বাচ্চারা ব্যথা হবে, স্পাজম হয়ে গেল। স্পাজম হবে। এবং এই খিঁচুনির জন্যই মূলত ব্যথাটা হয়। সেই জন্য বলা হয় যে আপনি পাতলা বালিশ ব্যবহার করেন এবং হুম। চেষ্টা করেন, এবং ভয়েরও তো কিছু নাই। হুম। যদি স্যার। গরম সেক দিতে হুম। পারে হালকা জি। হালকা, তারপরে একটু সময় নেবে, একটু কয়েকদিন একটু কষ্ট হবে, ধীরে 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 অ্যাডজাস্ট করে নেবে। জি। আর
একেবারে ব্যথা মুক্ত হওয়া এটি কিন্তু হয় ভালো না। লক্ষণ না। আরেকটা জিনিস বলে রাখি, ব্যথার কথা যেহেতু বলছি, আমার যত কথা, হুম ব্যথা ক্যান্সারে কিন্তু, ক্যান্সার একটা ভয়ের জিনিস, হুম সাংঘাতিক ভয়ের জিনিস। ব্যথায় ক্যান্সারে কিন্তু কখন খুব যে বেশি ব্যথা হয় না। নো, ক্যান্সারে প্রথমে কোনো ব্যথাই হবে না। হুম, ক্যান্সারের ডেফিনিশনটাই হচ্ছে, হুম। ওর সংজ্ঞাটাই হচ্ছে ব্যথাহীন গ্রোথ। ব্যথাহীন গ্রোথ, পেইনলেস গ্রোথ। কোন একটা জায়গায় ভিতর থেকে একটা কিছু বেড়ে যাচ্ছে, আরে কথা নেই বার্তা নেই, ওখান থেকে এটা বাড়তেছে কেন? এটাই হচ্ছে এইটাই হচ্ছে ক্যান্সার। যে আনইউজুয়াল একটা গ্রোথ হচ্ছে, মানে যেটা আমাদের হওয়ার কথা না। প্রথমে ব্যথা হবে না, পরে যখন ও স্ট্রাকচার বেড়ে দিয়ে ধাক্কা মারতেছে আমার স্নায়ুর নার্ভকে কিংবা আমার ভেসেলকে, রক্ত সঞ্চালন বন্ধ করে দিচ্ছে, ও রক্ত পাচ্ছে না, প্রচুর পরিমাণে বাড়তে থাকে। তো র্যাপিডলি ম্যালিগন্যান্ট ক্যান্সার গুলো তো রাতারাতি এত বড় হয়, তখন এই যে রক্ত সঞ্চালন যতটুকু দরকার ও তো মানে বন্ধ করে দিচ্ছে দৈত্যের মতো, দৈত্যর খাওয়া, মানে সেই দৈত্যর খাওয়া দিতে হবে তাকে। ও রক্ত যা চায় ও শুষে নেবে, তাড়াতাড়ি আসো। যখন পায় না তখন এই ক্রাইং, তখনই বলা হয় যে এটা হলো যে ওই রক্ত না পাওয়ার জন্য তার যে মরে যাওয়া, নেক্রোসিস হচ্ছে, তখনই শুরু হচ্ছে পেইন। এবং রক্ত নালীতে ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেল, তখন তো অলরেডি শেষ। তো এইটা হলো ওই সময়কার পেইন। কিংবা একটা হয়তো একটা টিউমার হয়ে ছোট্ট বাধা দিচ্ছে, তখনও পেইন হয়। হয়তো আমার হাঁটুটার পেছনে টিউমারটা হলো, আমাকে সে ভাঁজ করতে দিচ্ছে না, মাসেল গুলোকে আটকে রাখছে, সেটার জন্য পেইন হতে পারে। কিন্তু এই পেইনটা ওইভাবে আসবে, এই ব্যথাটা সেভাবে হবে। কিন্তু ওই যে টিউমারের যে পেইন, ওইটা হচ্ছে শেষের পেইন, যখন টিউমারটা বড় হয়ে অন্য জায়গায় বাধা দিবে, বা নিজের যে সে খাদ্য রক্ত পাচ্ছে না, কিংবা রক্ত নালী বন্ধ করে দিয়ে রক্ত সঞ্চালন বন্ধ করে দিয়েছে, সেই সব ক্ষেত্রে। অর্থাৎ ব্যথা নিয়ে কি আমরা চিন্তা করবো না স্যার? ব্যথা নিয়ে চিন্তা করব, কিন্তু আমরা খুব জুডিশিয়াস হবো, আমরা খুব চিন্তা ভাবনা করবো যে ব্যথা নিয়ে কতটুকু আমি বলবো, কতটুকু বলবো না। এই যে আমাকে বলে প্রায়, আমি তো এখানে ব্যথা হচ্ছে, শোল্ডারে ব্যথা হচ্ছে, কাঁধে, তারপরে হলো আমার কনুইতে ব্যথা হচ্ছে, এখানে হলো আমাদের টেনিস এলবো। একটা জিনিস টানতে দিয়ে ব্যথা হতেই পারে, এটা নিয়ে তো অস্থির না হয়ে একটু ধৈর্য ধরেন, তো এমনি চলে যাবে, একটু সময় দেন। কারণ সব ব্যথা ইনজেকশন দিয়ে ভালো করতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, কতগুলো ব্যথা আছে, ডিকভারভেন্স ডিজিজ, কিংবা আমাদের ট্রিগার থাম, ট্রিগার ফিঙ্গার, হ্যাঁ, সেগুলো ইনজেকশন দেওয়া ভালো। কিন্তু এখন রেট্রোক্যালকিনিয়াল বার্সাইটিস, মানে ওই যে বললাম প্লান্টার ফ্যাসাইটিসের উপরে ইনজেকশন দিয়ে রক্তটা ছিঁড়ে যাবে, এবং তাই হয়, অনেকের রক ছিঁড়ে চলে আসে, কারণ ইনজেকশনটা ওইখানে দেয়। ওই আমাদের টেন্ডো অ্যাকিলিস একটা দেবীর নাম, গ্রিক দেবী, সে অ্যাকিলিস ট্রয় যুদ্ধ ওই বলেছিল দেবী যে বর দিয়েছিল, যদি ওখানে মারতে পারো তাহলে তুমি ওই প্রয়াম না কি নাম ছিল নায়কটার, তাহলে ও মরবে, আদারওয়াইজ মরবে না, এমন বর দিয়েছিল ওই অ্যাকিলিস দেবী। সেদিনই বলা হয় তার নাম থেকে আসছে টেন্ডো অ্যাকিলিস, টেন্ডন রক, অ্যাকিলিস দেবীর নামে নাম, কারণ অনেক এই বর্ষি দিয়ে হাত পা বেঁধে ওই ডুবাই দিত, পানিতে ডুবাই দিয়ে মারতো। এটা একটা শক্তিশালী রক আমাদের শরীরে। আরেকটা বিষয় বলে শেষ করতে চাই স্যার, অনেকেই আছে যে হাঁটু ব্যথা হলো, বা বললো যে তোমার হাঁটুতে পানি জমছে, ইনজেকশন দিতে হবে, ইনজেকশন দিয়ে পানি বের করতে হবে, ফ্লুইড জমছে, এই যে বারবার একবার অধিকবার বের করছে, এর কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা? আমি বলি যে মোটামুটি আর্লি স্টেজে প্রাথমিকভাবে হুট করে ইনজেকশন দিয়ে পানি বের করা ঠিক না, কারণ পানি তো জমবে। এতো হলো যে পানি তো শরীরের মধ্যেই আমাদের 70 ভাগই হলো পানি, 70% ওয়াটার, 30% হচ্ছে আমাদের স্ট্রাকচার। তো এখানে পানি যতখানে বের করলাম দিয়ে দেবে। হ্যাঁ, যদি এক্সেসিভ হয়ে এইরকম ফুলে গেছে, তখন সেটাকে পানি বের করে দিতে হয়। কিন্তু সঙ্গে সঙ্গে আবার টাইট ক্রেপ ব্যান্ডেজ দিতে হবে, যাতে করে ও কোনোভাবেই ওখানে জায়গাটা ফিল আপ করতে না পারে। কোনো খালি জায়গা, ওইটা বলা ভয়েড, কোনো ভয়েড জায়গা রাখা যাবে না, খালি রাখা যাবে না, সঙ্গে সঙ্গে টাইট ব্যান্ডেজ করে দিতে হবে। এবং এইভাবে বারবার করে খোলা, মানে একদিন পর পরে বা 24 ঘন্টা 12 ঘন্টায় খুললো, আবার টাইট করে লাগালো, আবার খুললো, তখন হবে কি ও নিজেই স্কুইজ করে গেল, খালি জায়গা পাচ্ছে না, সে পানি জমতে পারবে না। ভুল ধারণা। আরেকটা কথা বলে যে আমরা শুকায় গেছে, আমি বলি যে মুখের আমাকে শুকাচ্ছি, এই যে কথা বলছি
তো আমাদের প্রত্যেকটা জয়েন্টের মধ্যেও পানি রয়েছে, হুম, বলা সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডের কাজই হচ্ছে আমাদের জয়েন্ট গুলো মোবিলের মতো। মোবিল, ওইটা মোবিল, ওটাই মোবিল। খালি অটোমোবিল এরা বিধাতাই দিয়ে দিছে, হুম, এটা আমাদের এর জন্য রিসার্চ কারোর করতে হয় না, কিছু বাইরে থেকে দরকার নেই। দিতে হয় না। মুভমেন্ট ওই যে বলা হয় যে মানে মুভমেন্ট করলেই হুম, হ্যাঁ ফ্লুইড তৈরি হবে, ফ্লুইড তৈরি হবে, আর ফ্লুইড তৈরি হলে সব সলিউশন সলিউশন হয়ে যাবে, তাই না? মোশন ক্রিয়েট লোশন, ক্রিয়েট লোশন, লোশন গিভ ইউ সলিউশন। সলিউশন। আমরা সেই সলিউশন খুঁজে পেতে চাই এবং মুভমেন্টের উপর থাকতে চাই। ভালো Right. থাকবেন স্যার আপনি। Thank you আবার very কথা much. হবে অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে। ইনশাআল্লাহ। এবং দর্শক Thank আপনারা you ভালো very থাকবেন যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন। স্যার যে কথাটি বললেন যে মোশন ক্রিয়েট লোশন আর লোশন গিভ ইউ সলিউশন। মুভমেন্টের উপর থাকুন, অর্থাৎ জীবনী গতি জীবন, এই কথাটি মেনে চলুন, দেখবেন যে ভালো থাকতে পারবেন। আবার কথা বলবো কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।